আগামী নির্বাচন তরুণদের ভোটাধিকার ফিরে পাবার ছাত্রদলের সমাবেশে তারেক রহমান ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান। আগামীর বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের কাছে যারা নতুন ভোটার তাদের সকলের কাছে আমার এই আহ্বান ছড়িয়ে দিবে। সেকেন্ড রিপাবলিক গঠনে এনসিপির ২৪ দফা ইশতেহার ঘোষণা, গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান তৈরির অঙ্গীকার। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে আমাদের এই নতুন সংবিধান একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র, ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী রিপাবলিক গঠন করবে। ৫ আগস্ট বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। মানিক মিয়া এভিনিউয়ের আয়োজনে থাকবে গণ অভ্যুত্থানের সব পক্ষ। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে প্রথম সাক্ষ্য গ্রহণ, ট্রাইব্যুনালে রাজসাক্ষী মামুন। ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে বিপ্লব ব্যর্থ হবে। বিমান বিধ্বস্ত হওয়ার ১২ দিন পর খুলল মাইলস্টোন স্কুল। কাটেনি আতঙ্ক, মঙ্গলবার থেকে ক্লাস। স্মরণ সভায় অভিভাবক, শিক্ষার্থীরা। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো জুড়ের সঙ্গে আছে আমরা দুজন, আমি মেহেরিন অ্যানি এবং আমি নাজমুস সাকিব। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিবাদ আর চরম পন্থার উত্থান যেন না ঘটে সে ব্যাপারে সতর্ক করেন তিনি। শাহবাগে ছাত্রদল আয়োজিত সমাবেশে তিনি বলেন, শহীদদের কাঙ্ক্ষিত দেশ গড়ে তুলতে হবে। এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনাকে আর এদেশে রাজনীতি করতে দেয়া হবে না। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। জুলাইয়ের উত্তপ্ত উঠান, বৈষম্যের বিরুদ্ধে শিকল ভাঙার প্রতিধ্বনি উচ্চারিত হওয়া প্রাঙ্গণে আবারও ছাত্র জমায়েত। গণ অভ্যুত্থান পরবর্তী ছাত্রদলের একক সমাবেশ। তাতে সকাল থেকে শাহবাগমুখী নেতাকর্মীদের মিছিল। দুপুরে পরিপূর্ণ আশপাশ, বিকেলে তা ছড়িয়ে গেছে টিএসসি, রমনা, কাটাবন ও এর আশপাশের এলাকা। ধীরে ধীরে যোগ দেয় সারা দেশ থেকে আসা ইউনিটগুলো। তবে এদিন দলীয় সিদ্ধান্ত অনুযায়ী অনুপস্থিত ছিল ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড। জুলাই জানিয়ে দিয়েছিল। বিকেল 3:15টায় শুরু হয় আনুষ্ঠানিকতা। একে একে বক্তব্য দেন ছাত্রদলের সাবেক ও বর্তমান শীর্ষ নেতারা। তাদের কণ্ঠে উঠে আসে দ্রুত বিচার ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান। শেখ হাসিনার বিচার জরুরি উল্লেখ করে তারা বলেন, গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের ছাড় দেওয়া হবে না। আজ আমরা দাঁড়িয়ে রয়েছি এক সম্ভাবনায়, বাস্তবতায়, যেখানে একটি স্বাধীন, সার্বভৌম, জনগণের রাষ্ট্র মালিকানাধীন রাষ্ট্র গঠনের সংকল্পে, যেখানে থাকবে গণতন্ত্র। অবিলম্বে হাসিনার বিচার দৃশ্যমান করতে হবে। জুলাই আবারও জানিয়ে দিতে চায়, শুধু সংস্কারই নয়, এই যে সংস্কার চলমান প্রক্রিয়া, তার এই সাথে সাথে এই দেশে একটা জনগণের সরকার, একটা নির্বাচিত সরকার খুব বেশি জরুরি হয়ে পড়েছে। আমার নেতা তারেক রহমানের সঙ্গে লন্ডনে ডক্টর ইউনূসের সাহেবের বৈঠক হয়েছে। সেই বৈঠক অনুযায়ী ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে। ছাত্রদল ক্রেডিট নিতে চায় না উল্লেখ করে ছাত্রদল সভাপতি বলেন, তবে কেউ ইতিহাস বিকৃত করলে ছাত্রদল মানবে না। তারেক রহমান সর্বপ্রথম এক দফা দাবি ঘোষণা করেছিল। তিনি বলেছিলেন, এই কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রের সংস্কার হবে না। আমরা ক্রেডিট দিতে চাই না, কিন্তু যদি ইতিহাসকে বিকৃত করা হয় ছাত্রদল মেনে নেবে না। শেখ হাসিনাকে এদেশে আর রাজনীতি করতে দেয়া হবে না বলে অঙ্গীকার করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই দেশে ফিরবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের পাশের দেশে ভারতবর্ষে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে, তার লোকবল নিয়ে।
সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। তা শুধু তাই নয়, এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দেব না। আমাদের সামনে এখন লড়াই যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। শেষে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথাগত ছাত্র রাজনীতি বাদ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ সময় তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক স্লোগান ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তোমাদের নিজেদেরকে দক্ষ এবং যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে। প্রত্যেকটা সেক্টরে তোমাদের যোগ্য নেতৃত্বই একমাত্র পারে আগামীর বাংলাদেশকে বদলে দিতে, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। ফ্যাসিবাদ আর চরমপন্থার উত্থান যেন না ঘটে সে ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বছরখানেক আগে এই প্রাঙ্গণ থেকেই বৈষম্যের বিরুদ্ধে উঠে গণজোয়ার, সেই শিকল ভাঙা জোয়ারেই ভেঙে দেয় স্বৈরশাসকের মসনদ। মেট্রো রেলের উঠান জুড়ে উত্তাল আজকের এই গণজমায়েত আর কংক্রিটের পিলার ঘেঁষে আসা মিছিল মনে করিয়ে দেয় উত্তাল জুলাই 24-এর কথা। স্বৈরশাসকের বিরুদ্ধে ছাত্র সমাজ যে সহ অবস্থান আর মর্যাদার লড়াই নেমেছিল, সেটি যেন হয় রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার। এখন ঢাকা। সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান তৈরি সহ 24 দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে এই ইশতেহার ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগের সময় সংগঠিত সকল গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধের বিচারে ও শাস্তি নিশ্চিতের ঘোষণাও দেওয়া হয় ইশতেহারে। আওয়ামী লীগের ব্যাপারে কোনো ছাড় নয় জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, অর্থপূর্ণ সংস্কার নিশ্চিত না হওয়া পর্যন্ত জারি থাকবে আন্দোলন। বিস্তারিত প্রতিবেদনে। এক ভিন্ন প্রেক্ষাপটে বছর পরে আবারও শহীদ মিনারের এই পবিত্র প্রাঙ্গণে জড়ো হলো জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া সমক্ষ সারির নেতারা। 24-এর এই দিনে সেদিনকার শহীদ মিনারের সাথে আজকের তফাৎটা স্পষ্ট। সেদিন 3রা আগস্ট সব দল মতের মানুষের সম্মিলনে সাধারণ শিক্ষার্থী হিসেবে হাসিনা পতনের ডাক দিয়েছিল নাহিদ ইসলাম। কিন্তু এক বছর পর তিনি আবারও এই বেদিতে দাঁড়ালেন ছাত্রদের নতুন দল এনসিপির সর্বোচ্চ নেতা হয়ে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করতে। জুলাইয়ে বিপ্লবের যে আকাঙ্ক্ষা নিয়ে জনতা রাজপথে নেমেছিল, সেই আকাঙ্ক্ষা বিপ্লবের পর ঘুরতেই ফিকে হতে শুরু করেছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের অব্যক্ত যে ঘোষণা সেদিন নাহিদ আসিফরা উচ্চারণ করতে পারেনি, সেই ঘোষণা পাঠের আয়োজনে শহীদ মিনারে জড়ো হয়েছে এনসিপির কর্মী সমর্থকরা। বিকেল 4টায় আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণার কথা থাকলেও সেটি পড়া হয় সন্ধ্যা নামার মুহূর্তে। এর আগে একে একে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। প্রতিশ্রুতি দেন শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান তৈরি ও স্বাধীনতার সার্বভৌমত্ব সুরক্ষার। আমাদের অর্থনীতি এমন হবে, কল্যাণমুখী অর্থনীতি হবে, যেখানে সকলের কর্মসংস্থান নিশ্চিত হবে। শুধুমাত্র বেতন খেয়ে পড়ে বাঁচার অবস্থা, এমন কর্মসংস্থান আমরা চাই না। এমন কর্মসংস্থান চাই যেখানে নাগরিকের মর্যাদা থাকবে। আমরা এই মঞ্চে আজ আমার শহীদ ভাইদের হত্যার বিচার চাইতে এসেছি। আহত যোদ্ধাদের রক্ত ঝরার বিচার চাইতে এসেছি। যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা আমার সহযোদ্ধাদের রক্ত ঝরিয়েছে, সেই সন্ত্রাসীদের বিচার চাইতে এসেছি। জুলাইয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদী বিরোধী রাজনৈতিক ঐক্যে ধরে রাখার দিকে দৃষ্টিপাত করেন কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় নয় বলে হুঁশিয়ারি দেন তারা। রাষ্ট্র কাঠামোকে পরিশুদ্ধ না করে ঘরে ফিরবেন না বলেও জানান শীর্ষ নেতারা। কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি দেয়, আপনারা পিছু হটবেন না। আমরা জানি এলাকায় এলাকায় আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এনসিপির কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে।
আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। এরপরেই পোডিয়ামে দাঁড়ান নাহিদ ইসলাম। সেকেন্ড রিপাবলিকের 24 দফা ইশতেহার পাঠ করেন তিনি। রাষ্ট্র গঠনে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান তৈরি ও জুলাই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেবার অঙ্গীকার করেন তিনি। এছাড়া জুলাইয়ের গণহত্যা, শাপলা গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, আওয়ামী লীগের সময়ে সংঘটিত সকল গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মানবতা বিরোধী অপরাধের বিচার ও শাস্তি নিশ্চিত করবে বলেও ঘোষণা দেন তিনি। আমাদের সেকেন্ড রিপাবলিকের 24 দফা ইশতেহার ঘোষণা করছি। আমাদের প্রথম দফাটি হলো নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক, উপনিবেশ বিরোধী লড়াই, স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণ অভ্যুত্থানের জনগণের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা, সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব। শুধু সরকার পরিবর্তনে 2024 হয়নি উল্লেখ করে নাহিদ ইসলাম স্বপ্নের নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরেন। ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠায় পরিকল্পনা তুলে ধরে এনসিপি। আমরা এমন একটা ইনসাফের রাষ্ট্র গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো হবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নিরপেক্ষ, নৈর্ভিত্তিক, মানবিক ও গণমুখী। জনসেবাই হবে তাদের মূল মন্ত্র। একই সঙ্গে রাষ্ট্রের সকল সাংবিধানিক ও বিধিবদ্ধ জবাবদিহিতা নিশ্চিতকারী প্রতিষ্ঠানের ক্ষমতা বৃদ্ধি করা হবে, যেন এই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করে নির্বাহী বিভাগের কর্তৃত্ব পরায়ণ হওয়ার প্রবণতা প্রতিহত করতে পারে। ফ্যাসিবাদ দূর করার আন্দোলনে যুক্ত থাকা সব পক্ষকে স্মরণ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শাহরিয়ার পুলক, এখন, ঢাকা। বিগত কয়েকটি নির্বাচনে ভোট ডাকাতির সাথে জড়িত ইসি কর্মকর্তারা এখনও কমিশনে বহাল থাকায় সুষ্ঠু নির্বাচন শঙ্কা জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দুপুরে নির্বাচন ভবনে দলটি তাদের নিবন্ধন সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দেয়। সিইসির সাথে বৈঠক শেষে বেরিয়ে পাটোয়ারি বলেন, নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন ভূমিকায় রয়েছে, তবে সব দলের ঊর্ধ্বে উঠে তারা সুষ্ঠুভাবে ভোট আয়োজন করবে বলে আশা করেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। স্বাধীনতার পরে বিভিন্ন সময় দেশের নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ রয়েছে। 2014, 18 এবং সবশেষ 24-এর নির্বাচনে ঢামি ভোট, দিনের ভোট রাতে হওয়া সহ তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ যখন স্পষ্ট, তখন ইসির কার্যক্রম নিয়ে সমালোচনা সর্বমহলে। যদিও গণঅভ্যুত্থানের পরে এসব ভুল শুধরে ইতিহাসের সেরা নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে আসছে নাসির উদ্দিন নেতৃত্বাধীন বর্তমান কমিশন। এরই মধ্যে বিগত নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। সেই সাথে এসব নির্বাচনকে সুষ্ঠু বলে মূল্যায়ন করা পর্যবেক্ষকদেরও বাদ দিয়েছে নির্বাচন কমিশন। এমন বাস্তবতায় রাজনৈতিক দল নিবন্ধনের প্রয়োজনীয় নথিপত্র জমার শেষ দিনে ইসিতে এনসিপির প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে দল নিবন্ধন আবেদনের প্রয়োজনীয় নথিপত্র জমার কথা জানায় তারা। বলেন, নিবন্ধন পেতে ইসি পরবর্তী ধাপে এগোবে সেই প্রত্যাশা তাদের। নির্বাচন কমিশন থেকে আমাদেরকে একটি চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠিতে আমরা যে 22শে জুন যে আবেদন দাখিল করেছিলাম, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কিছু পর্যবেক্ষণ ছিল। সেই পর্যবেক্ষণগুলোর আলোকে কিছু নতুন ডকুমেন্ট আজকে আমরা জমা দিয়েছি নির্বাচন কমিশনের কাছে। আমরা আশা করি যে নির্বাচন কমিশন আমাদের যে নিবন্ধন প্রক্রিয়া আছে সেটি পরের ধাপে তারা অগ্রসর হবেন। এই সময় বিগত বেশ কয়েকটি নির্বাচনে ভোট ডাকাতির সাথে জড়িত ইসির কর্মকর্তারা এখনও কমিশনে বহাল থাকায় শঙ্কার কথা জানায় এনসিপি। ইসির কার্যক্রম মেরুদণ্ডহীনের ভূমিকায় অভিযোগ করে দলটির মুখ্য সমন্বয়ক বলেন, দলমতের ঊর্ধ্বে কমিশন ভোট আয়োজন করবে বলে প্রত্যাশা সবার। একটি দল ছাড়া অন্য কেউ যদি ভোট নিতে আসে তাহলে সেখানে তারা সমস্যা সৃষ্টি করবে। এই পরিস্থিতির দিকে যাচ্ছি। ইলেকশন কমিশন এই পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। আমরা যত দিন দিন এই ইলেকশন কমিশনকে দেখতে পাচ্ছি ততই বুঝতে পারছি যে এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন। 3 নম্বর জিনিস, একটা ইলেকশন কমিশন যে গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠান, কিন্তু আমরা এটাকে যতটুকু এখন পর্যবেক্ষণ করছি আরও ডে বাই ডে, সেটাতে আমরা দেখতে পাচ্ছি এটার অধিকাংশ অঙ্গ জুড়ে হলো সামরিক উর্দি পরা পোশাকে। বৈঠকে আগামী নির্বাচনে এআই প্রযুক্তির ব্যবহারে সচেতনতা, প্রবাসী ভোট পদ্ধতি সহ বেশ কিছু বিষয়ে আলোচনার কথা জানায় দলটি। আমরা একটা কমিটি পাবলিশ করবে, তারা পর্যালোচনা। মিয়া আমিরুল, এখন, ঢাকা।
5 আগস্ট বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে পাঠ করবেন তিনি। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ৩৬ জুলাই গত বছর এই দিনে পৃথিবী দেখেছিল এক গণঅভ্যুত্থান। এক বছর পর আবার ফিরে এসেছে ৩৬ জুলাই। এই দিনে ঘোষিত হতে যাচ্ছে জুলাই ঘোষণাপত্র। 5 আগস্ট বেলা 11টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান শুরু হবে কলরব ও সাইমম শিল্পগোষ্ঠীর গান দিয়ে। অনুষ্ঠানের সবশেষ আয়োজন হিসেবে রাত 8টায় পরিবেশিত হবে আর্টসেলের গান। বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। এই ঘোষণাপত্রের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে গুরুত্বপূর্ণ দলগুলো সম্মত হয়েছে। গণঅভ্যুত্থানের পরে মানুষের পাশে থেকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সেবামূলক কাজে ভূমিকা রাখায় ভালোবাসা আস্থা অর্জন করেছে নৌ ও বিমান বাহিনী। বাহিনী দুটির নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন করে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নৌবাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠানের শুরুতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। উদ্বোধনী বক্তব্যে নৌ বিমান বাহিনীর গৌরবময় ইতিহাস, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অবদান এবং জাতীয় প্রয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করেন ডক্টর ইউনূস। বলেন, গণঅভ্যুত্থানের পরে মানুষের পাশে দাঁড়িয়ে ভালোবাসা ও আস্থা অর্জন করেছে তারা। ভবিষ্যতেও বাহিনীগুলো সংবিধান সমুন্নত রেখে রাষ্ট্রীয় সংকট ও দুর্যোগে জনগণের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন। নির্বাচনী পর্ষদকে দেশপ্রেমিক, মেধাবী, পেশাদার ও নৈতিক গুণাবলী সম্পন্ন কর্মকর্তাদের নেতৃত্বে আনার নির্দেশনা দেন তিনি। সদস্যবৃন্দ, অতিথিদের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার আলোকচিত্র ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তার আলোকচিত্র গ্রহণ এবং সর্বশেষে বৃক্ষরোপণ করেছে। বিচার ব্যবস্থায় এক ঐতিহাসিক দিন দেখল সারা দেশের মানুষ। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচার শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। সকালে সূচনা বক্তব্যে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর বলেন, নির্মম এবং নিষ্ঠুরতায় নয়, শেখ হাসিনার বিচার হবে আইনি প্রক্রিয়ায়। আসামিরা পলাতক থাকলে বিচার প্রক্রিয়ায় বাধা হবে না। আজহার লিমনের প্রতিবেদন। ইজলাসে দেখানো হচ্ছে রক্তিম জুলাইকে ঘিরে ত্যাগ আর আরতির কথা। দর্শক, বিচারক থেকে আসামি। মুগ্ধ আবু সাইদের হাত ধরে করুণ জুলাইয়ে ফিরে যাওয়ার এক নিঃশব্দ পরিবেশে তৎকালীন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যেভাবে দলবাজ নৃশংস সন্ত্রাসের অবস্থান নিয়েছিল তা দেখে অনেকেই চোখ মুছছিলেন। দর্শক হয়ে একই তথ্যচিত্র দেখেছেন তৎকালীন পুলিশ প্রধান রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাল মামুনও। প্রযুক্তির ব্যবহার করে বিচার আরও স্বচ্ছ করার উপায় যুক্ত হয়েছে সংশোধিত আইনে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় মামলা, কিন্তু জুলাই আগস্ট হত্যাযজ্ঞের প্রথম সাক্ষ্য গ্রহণের দিনে দেখা গেছে তার অনেক নমুনা। রোববার সাক্ষী দিয়েছেন জুলাই দমন নিপীড়ন থেকে বেঁচে ফেরা খোকন চন্দ্র বর্মন। আদালতে উপস্থাপন করা হলো এই রোমহর্ষক ভিডিওচিত্র, যা ধারণ করা হয় 5 আগস্ট পুলিশের গুলিতে খোকন গুলিবিদ্ধ হবার পরপরই। এর আগে জনাকীর্ণ আদালতে শুরুতেই বক্তব্য পেশ করেন অ্যাটর্নি জেনারেল। তিনি বললেন, ঐতিহাসিক এক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা থেকে এখানে তারা বিচার চাইতে এসেছেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ থেকে নয়। এই বিচার একটি মানদণ্ড হয়ে থাকবে। আমরা চাই শেখ হাসিনাও ন্যায় বিচার পাক। পৃথিবীর ইতিহাসে যত স্বৈরশাসক আছেন তাদের যদি কোনো সমিতি করা হয়, সেই স্বৈরশাসকদের সমিতিতে নিশ্চিতভাবেই শেখ হাসিনা ওয়াজেদ সভাপতিত্ব করতে পারবেন। 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে পরে সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, আসামির অনুপস্থিতি, তার ইচ্ছাকৃত পলায়ন কিংবা বিদেশি রাষ্ট্রের ফিরিয়ে দেবার ব্যাপারে নির্লিপ্ততা কোনো কিছু ন্যায় বিচারে বাধা হবে না। আসামির অনুপস্থিতিতে বিচার মানেই ন্যায় বিচার বঞ্চিত হওয়া নয়। এই ট্রাইব্যুনালের কার্যধারায় 2 জন আসামির অনুপস্থিতিতে বিচার কোনোভাবেই অপরাধীর জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বাধা হতে পারে না এবং হবে না। আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে আসামিদের অধিকার সম্পূর্ণভাবে রক্ষা করা হবে এবং এই প্রক্রিয়ার প্রতিটি ধাপ জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এর মধ্য দিয়ে আমরা প্রমাণ করব যে বাংলাদেশ
বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার স্পৃহা একটি জীবন্ত অঙ্গীকার। বিরতির পর দুপুর 1:45টার পরে আবার বসেন আদালত। শুরুতেই প্রায় ঘণ্টাব্যাপী খোকন চন্দ্র বর্মনের জবানবন্দি রেকর্ড করা হয়। পরে তাকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। আজহার লিমন, এখন, ঢাকা। ভয়াবহ বিমান দুর্ঘটনার 12 দিন পর খুলেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, তবে কার্যক্রম শুরু হবে মঙ্গলবার থেকে। এছাড়াও এই দিনে শুরুর দিনে কিন্তু নিহতদের স্মরণে স্মরণসভা এবং মিলাদের আয়োজন করা হয় এবং সেখানে উৎসাহ স্মৃতিচারণ করে কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকরা, এবং এর মধ্য দিয়ে তারা আকাশে বিমান উঠতে দেখলেই কিন্তু তারা এখন ভয় পাচ্ছে। বিধ্বস্ত বিমানের দিকে তাকালে এবং ভবনের দিকে তাকালে সেই দুঃসহ স্মৃতি কিন্তু সহপাঠীরা তাদের চোখে ভেসে উঠছে বলে জানান। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জাহিদ হাসান। রব্বুল আলামিন ওই পরিবারগুলির অভিভাবক যারা বেঁচে আছে, আল্লাহ রব্বুল আলামিন তুমি তাদের কলিজা ঠান্ডা করে দাও, ধৈর্য ধরার তৌফিক দাও। মুনাজাতে প্রার্থনায় কেবলই সহপাঠী, বন্ধু, সন্তান কিংবা সন্তানতুল্য প্রিয় শিক্ষার্থী আর সহকর্মীদের জন্য দোয়া। যারা বেঁচে আছে তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দাও। একটি যুদ্ধ বিমান আর হঠাৎ দুর্ঘটনায় চলে যাওয়া 27 শিক্ষার্থী, 2জন শিক্ষক, 3 অভিভাবক ও 1জন স্কুল স্টাফের আত্মার মাগফিরাত কামনা করা হয়। আর হাসপাতালের বিছানায় পোড়া শরীর নিয়ে কাতরানো আহতদের দ্রুত সুস্থতা লাভের আশা। এ সময় সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। তাদেরকে শক্তি দান করে যেন তারা। দুঃখঘেরা বেদনা বিধুর ঘটনার 12 দিন পর আবারও ক্যাম্পাসে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা। যদিও মঙ্গলবার থেকে একাডেমিক ও প্রশাসনিক কাজ শুরু হবে। বিরতির সময়টাতে শিক্ষার্থীদের স্বাভাবিক পরিস্থিতিতে ফেরানোর চেষ্টায় কাজ করছে কর্তৃপক্ষ। 21 জুলাইয়ের মতো আজও সকাল থেকে দুপুর পর্যন্ত কিছুক্ষণ পরপর মাইলস্টোন স্কুলের ওপর দিয়ে উড়ে যাচ্ছে বিমান, যা দেখামাত্র আগ্রহের বদলে আতঙ্ক সবার চোখে মুখে। সেই দিনের ঘটনার পর কেমন আছে শিক্ষার্থীরা? প্লেন গেলেই শব্দ পেলেই কিরকম একটা হয়ে ওঠে, লাগে আমার এই সময় এটার জন্য আমাদের ভাই বোনের জীবনটাই হয়ে গেল। এখন শুধুমাত্র মনে পড়তেছে আর প্রচন্ড মাথা ব্যথা করতেছে। সব থেকে সুন্দর আমাদের কলেজের মধ্যে জায়গাটা এটাই ছিল, সব থেকে সুন্দর জায়গা, সুন্দর করে ফুল দিয়ে সাজানো। কিন্তু যখন আজকে যখন হোস্টেল থেকে বাসায় আসছিলাম, তখন দেখলাম যে এরকম টিন দিয়ে ঘেরাও করে দিছে। কেউ 3 মিনিট, কেউ 10 মিনিটের ব্যবধানে সেদিন বেঁচে যান। আমাদের ফ্ল্যাটের একজন মারা গেছে, তার মায়ের সামনে দুর্ঘটনাটা ঘটছে। যারা দোলনায় খেলছে বা মাঠে ঘুরছে তাদের বেশি অবস্থা খারাপ হয়েছে, আর যারা এখনো হসপিটালে ভর্তি তারা সম্ভবত কোচিং করছে। ভিতরে যারা ছিল তাদেরকে তো অনেকে বাঁচাতে পারে নাই, তাই বলেই তারা চলে গিয়েছে। এই জায়গাতে যখন নিজেকে কল্পনা করি তখন অত্যন্ত কষ্ট লাগে। অভিভাবকরা এখনো শঙ্কিত, আতঙ্ক বিরাজ করছে তাদের মনেও। আমার বাসার পাশে একজন 8ম শ্রেণীর ছাত্রী তানবীর, ও মারা গেছে। খুবই দুঃখজনক বিষয়, আমরা এগুলো মেনে নিতে পারছি না, এই জন্য আসি নাই, আজকে আসছি। ভয় লাগতেছে, বিমান কোন সময় কখন আবার পরে, কখন আইসা পরে, কখন কি, একটা আতঙ্কের মধ্যে আছে। আমার বাসা এটার পিছনে, স্কুলের পিছনে, বিমানটা আসলে আমরা একটা আতঙ্কে থাকি। স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে চালু করা হয়েছে পরামর্শ কেন্দ্র। একাডেমিক কাজ শুরু করতে সবার সহযোগিতা চাইলেন কলেজ কর্তৃপক্ষ। আমরা যখন গার্ডিয়ানদের সাথে কথা বলেছি, ম্যাক্সিমাম গার্ডিয়ান ক্লাস ওপেনের পক্ষে। তারা চায় তাদের স্টুডেন্ট ক্যাম্পাসে আসুক। ক্যাম্পাসে আসলে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে, টিচারদের সাথে কথা বললে তাদের যে একটা ভিতরে যে একটা আতঙ্ক, যে একটা গুমট অবস্থা, সেটা থেকে তারা দ্রুত বের হয়ে আসতে পারবে। মাইলস্টোনের সবুজ মাঠে শিক্ষার্থীদের পদচারণায় আগের সেই উচ্ছলতা নেই। আছে প্রিয় বন্ধুদের জন্য মন খারাপ। তাই তো বিধ্বস্ত ভবনের সামনে দাঁড়িয়ে কিছুটা অনুভব হারিয়ে যাওয়া মুখগুলোকে স্মরণ করার দিন। দিন গড়িয়ে যাবে, থেকে যাবে রাইসামণি, সায়ান, জারিফ, আয়মান, মাকিন, প্রিয় মিস মাহেরিন, মাসুকা, মাসুমা খালা সহ 33 প্রাণের জন্য হাহাকার। মর্মান্তিক দুর্ঘটনার 12 দিন পর শিক্ষার্থী এবং অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস। তবে তাদের চোখে মুখে এখনও স্বজন হারানোর শোক এবং কষ্ট। অভিভাবক এবং শিক্ষার্থীরা বলছেন, এরকম দুর্ঘটনা আর যাতে না ঘটে এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। সরকারের উচিত এই ধরনের দুর্ঘটনা রোধে সকল ধরনের ব্যবস্থা নেওয়া।
জাহিদ হাসান, এখন ঢাকা। সম্প্রতি বসুন্ধরার একটি কনভেনশন হলে সারা দেশ থেকে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় এ পর্যন্ত ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই কনভেনশন হলে কোনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হয়েছে কিনা তাও খতিয়ে দেখবে পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তথ্য জানান ডিএমপি মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান। সারা দেশ থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ২৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। মামলায় জড়িত অন্যান্য যারা আছে তাদেরকেও গ্রেফতারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কারা কি উদ্দেশ্যে এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছিল, এখানে রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র ছিল কিনা, এই ব্যাপারগুলো আমরা খুব গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি। অর্থ আত্মসাতের অভিযোগে গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী বীর বাহাদুর উষে সিং এর বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানান মহাপরিচালক। তিনি বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া ভুয়া টেন্ডার ও বিল দুর্নীতির মাধ্যমে ৭,৫০০ কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া আয় বহির্ভূত ১,২৭৩ কোটি টাকার অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষে সিং এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক মেয়র ও জনাব গোলাম কিবরিয়া প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর কর্তৃক পরস্পর যোগসাজশে ভুয়া টেন্ডার ও বিল প্রস্তুত পূর্বক নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে সরকারি উন্নয়ন তহবিল ও সিটি কর্পোরেশনের রাজস্ব তহবিল থেকে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৭,৫০০ কোটি টাকা আত্মসাৎপূর্বক বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধেই একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যশোরের অভয়নগরে এক ব্যবসায়ীকে বালিতে পুঁতে রেখে ৪ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পদস্থগিত হওয়া স্থানীয় এক বিএনপি নেতা ও এক সাংবাদিকের বিরুদ্ধে। এই ঘটনায় সেনা ক্যাম্প ও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শাহনেওয়াজ কবির টিপুর পরিবার। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেন তারা। এনামুল হকের ছবি ও রিপন হোসেনের তথ্যে বিস্তারিত প্রতিবেদনে। সম্প্রতি যশোরের অভয়নগরের এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে বুক পর্যন্ত বালুতে পুঁতে নির্যাতন ও চাঁদায়াদের ঘটনায় দেশ জুড়ে চলছে সমালোচনা। গেল ৩১ আগস্ট এ ঘটনায় রাজঘাট সেনা ক্যাম্প ও অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ী শাহনেওয়াজ কবির টিপুর স্ত্রী আসমা খাতুন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গেল বছরের ২ সেপ্টেম্বর সৈকত হোসেন হীরা নামে একজন শাহনেওয়াজকে নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির ব্যক্তিগত কার্যালয়ে নিয়ে যায়। সেখানে জনি তাকে মারধরের পর অস্ত্রের মুখে জিম্মি করে ২ কোটি টাকা চাঁদা দাবি করে। এরপর টাকা দিয়ে সেখান থেকে ছাড়া পান শাহনেওয়াজ। একই মাসের ১৮ তারিখ ফের শাহনেওয়াজকে তুলে নিয়ে যায় হীরা। খবর পেয়ে স্ত্রী একটি ইকো পার্কে গিয়ে দেখতে পান তার স্বামীকে বুক পর্যন্ত বালুতে পুঁতে রাখা হয়েছে। পরে জনি, সম্রাট হোসেন ও নোয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মফিজউদ্দিন আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে আরও ২ কোটি টাকা চাঁদা দাবি করে। সাংবাদিক মফিজের অ্যাকাউন্টে ১ কোটি টাকা পাঠানো হয়, পাশাপাশি দেয়া হয় আরও ১ কোটি টাকার চেক। পরে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। জনি বুকের উপরে হাত রেখে বলে যে আমার অভিভাবক আছে, রাজনৈতিক অভিভাবক আছে, আমি কাউকে পরোয়া করিনি। আর এই কথা যদি কখনো বাস্ট হয় যে আপনি আপনার কাছে আমি টাকা নিয়েছি, তা আপনার কিন্তু সেই দিন জীবনে শেষ করে দেবো, আর ফিরে দিন আপনি কাউরে দেখতে পারবেন না। আমাকে ভয় দেখানো হয়েছিল যে কখনো যদি কাউকে কিছু বলবা না, বললে কিন্তু তোমাদের সেই দিনই শেষ করে দেবো। তা আমি বলছি আমি তো শেষ হয়ে গেছি, আমি তো এখন চিন্তা করি যে আমি তো শেষ হয়ে গেছি, রাস্তায় উঠে গেছি। আমি বিএনপি যত নেতা আছে প্রত্যেকটা নেতা দুয়ারে দুয়ারে গেছি, আমার একটা সমাধান দেন আপনারা, আমি এইভাবে চলা যায় না। এ বিষয়ে জানতে বিএনপি নেতা আসাদুজ্জামান জনি ও সাংবাদিক মফিজউদ্দিনের সঙ্গে যোগাযোগ করলেও তাদের পাওয়া যায়নি। তবে ফেসবুক পোস্টে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন তারা। দেন প্রতিশোধ নেওয়ার হুমকিও। যদি কোনো সাংবাদিক নামধারী কেউ যদি অন্যায় করে থাকে, অত্যাচার করে থাকে, যে অত্যাচার সহ্যের বাইরে, সেই অত্যাচারের সাথে আমরা নাই, সেই অত্যাচারের পক্ষে আমরা মতামত দিতে পারি না। ঘটনা তদন্তে বিএনপি 2 সদস্যের কমিটি করেছে, আর পুলিশ বলছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তার বিরুদ্ধে আমাদের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদই স্থগিত করে দেওয়া হয়েছে। 2 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করেছে
এবং এটা তদন্ত করে আমরা হয়তো চূড়ান্ত যদি কোনো পাই চূড়ান্তভাবে তাকে বহিষ্কার করা হবে। আসমা খাতুন একটা অভিযোগ করেছেন, ওনার অভিযোগ আমরা পেয়েছি, আইনগত কার্যক্রম গ্রহণ চলমান রয়েছে। জনির বিরুদ্ধে লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও সংগঠন বিরোধী নানা কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বর্তমানে তার সাংগঠনিক সম্পাদক পদ স্থগিত রেখেছে নোয়াপাড়া পৌর বিএনপি। এখন যশোর। এবার ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম কমেছে 91 টাকা। নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1273 টাকা। পাশাপাশি অটো গ্যাসের দাম প্রতি লিটার 4 টাকা 18 পয়সা কমিয়ে 58 টাকা 28 পয়সা নির্ধারণ করা হয়েছে। রোববার নতুন এই মূল্যের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এই তথ্য জানায়। এর আগে গত 2 জুলাই 12 কেজি সিলিন্ডারের দাম 39 টাকা কমিয়ে 1364 টাকা নির্ধারণ করা হয়। এছাড়া 1 টাকা 84 পয়সা কমিয়ে অটো গ্যাসের দাম প্রতি লিটার 62 টাকা 46 পয়সা নির্ধারণ করা হয়। ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য কাল থেকে আয়কর বিবরণী বা রিটার্ন অনলাইনে দাখিল করা বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর এক বিশেষ আদেশে 2025-26 কর বর্ষের জন্য এই বিধান জারি করা হয়। তবে 65 বছর বা তার বেশি বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতাদের বেলায় এই বিধান প্রযোজ্য হবে না। এছাড়াও বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা ও মৃত করদাতার পক্ষে আইনজীবী প্রতিনিধিদের বেলায় এই বিধান প্রযোজ্য হবে না। এর ফলে এখন থেকে যারা রিটার্ন দেবেন তারা অনলাইনে দেবেন, আর কেউ 1 জুলাই থেকে এর মধ্যে কাগজে রিটার্ন জমা দিয়ে দিলে সেটা সেভাবেই গ্রহণ করা হবে। এ পর্যন্ত প্রায় 1.25 কোটি কর শনাক্তকরণ নম্বর বা ইটিআইএন নেওয়া হলেও বিদায়ী অর্থ বছরে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেন মাত্র 17 লাখ করদাতা। নাটোর চিনি কলের নিরাপত্তা প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে ও বেঁধে রেখে কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। প্রায় 90 লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। নাটোর চিনিকল থেকে মালামাল লুট করে গেট দিয়ে বের হয়ে যাচ্ছে একদল দুর্বৃত্ত। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এমন দৃশ্য। ওয়ার্কশপ সহ 3টি গুরুত্বপূর্ণ সেকশনে মালামাল লুট করে পালিয়ে যায় এই ডাকাত দল। কর্তৃপক্ষ জানায়, শনিবার দিবাগত রাত 2টার দিকে নাটোর সুগার মিলে ঢুকে পড়ে 20 থেকে 25 জনের ডাকাত দল। পরে নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রাখে তারা। লুট হয় মিলের 3টি সেকশনের গুরুত্বপূর্ণ মালামাল। রাত 1টার দিকে আমার বসে থাকার অবস্থা, পিছন থেকে আমার জঙ্গল থেকে এসে আমার ওই সামনে হাঁচে ধরার পর করছে লড়বো না, আমি লড়ে নাই, সামনে এসে আমার হাতে মোবাইল নিয়ে নিয়েছে, হাত বাঁধছে, হাত বাঁধা বেরো, চোখ বাঁধা পরে এরা টর্চারিং করছে, কয়েকজনকে টর্চারিং করছে। আগামী নভেম্বরে আখের মৌসুমকে সামনে রেখে মারাইয়ের প্রস্তুতি নিচ্ছিল সুগার মিল কর্তৃপক্ষ। এর আগেই কারখানায় এমন ডাকাতির ঘটনায় আতঙ্কিত কর্মচারীরা। মালামাল তৈরি কিন্তু মালামাল সব নিয়ে এসে রাখা আছে, সম্পূর্ণ মালামাল মেলা মালামাল ক্ষতি হয়েছে মেলের। এখন মেল সামনে আগানোর চেষ্টাতে পিছিয়ে গেছে অনেক। কোনো আলমারিতে তারা ওদের আক্রমণ বাদ নাই এবং আমাদের অনেক ক্ষতি এটা। সুগার মিল কর্তৃপক্ষের দাবি, প্রায় 90 লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে ডাকাত দল। সব ড্রয়ার ভাঙছে, খুলছে, যেগুলো লকার থেকে ভাঙছে এবং ফাইলপত্র কাগজপত্র উল্টাপাল্টা করছে, বিভিন্ন মালামাল গুলো নিতে যাচ্ছে বা মনে করছে গেছে হতে পারে। ডাকাতির ঘটনায় সুগার মিল এলাকা পরিদর্শন করেছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার কথা জানিয়েছেন তারা। সহযোগিতা কার্যক্রম সকাল থেকে চলতেছে। আমি আসলে ব্যক্তিগতভাবে দেখতে আসছি আসলে সিকিউরিটিটা কেমন ছিল, এটা দেখে আমরা হয়তো প্রকৃত ঘটনা কি ছিল, কারা জড়িত সেটা আমরা শীঘ্রই বের করতে পারবো। ডাকাতির ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে নিরাপত্তা ইনচার্জ সহ 2 জনকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। মাহবুব হোসেন, এখন নাটোর। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে 2টি মোটরসাইকেল ও একটি সিএনজি চালিত অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত আরও 4 জন। বিকেল 5টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাধাপুরগামী একটি সিএনজি চালিত অটোরিকশা রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলে বিপরীত দিক থেকে আসা 2টি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হয় মোটরসাইকেলের 4 আরোহী। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। এই ঘটনায় আহত আরও 4 জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সময় আবার একটি সিএনজি এসে এই দুর্ঘটনায় পতিত হয়। এখানে আমরা 4টে ডেড বডি পেয়েছি। একজনকে আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেছি। আর দুর্ঘটনায় পতিত যে যানবাহন, 2টি মোটরসাইকেল, একটি সিএনজি আমরা হেফাজতে নিয়েছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আগামী সেপ্টেম্বর থেকে দিনে প্রায় 5.5 লাখ ব্যারেল তেল উৎপাদন বাড়ানোর চুক্তি করেছে ওপেক প্লাস দেশগুলো। রাশিয়ার থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় এ সিদ্ধান্ত বলে জানিয়েছে সংস্থাটি। রাশিয়া থেকে ভারত তেল রপ্তানি করায় উভয় দেশের উপর চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। মূলত ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে রাশিয়াকে আলোচনার টেবিলে বসাতেই ট্রাম্পের সিদ্ধান্ত। ওপেক প্লাস হলো তেল উৎপাদনকারী দেশগুলোর একটি জোট, যার মধ্যে সৌদি আরব ও রাশিয়া অন্যতম সদস্য। গত কয়েক মাস ধরেই ওপেক প্লাস বিভিন্ন কারণে তেলের উৎপাদন কমিয়ে দেয়। তবে চাহিদা ও বাজারের পরিস্থিতির উপর ভিত্তি করে এবার উৎপাদন বাড়াতে সম্মত হয়েছে তারা। যুব বিশ্বকাপে অংশ নিতে প্রথমবারের মতো বড় প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ হকি দল। সেই লক্ষ্যে নেদারল্যান্ডস থেকে আনা হয়েছে অভিজ্ঞ কোচ সেকফ্রেড হাইকম্যানকে। নতুন কোচ দলের সীমাবদ্ধতার সাথে বাস্তবতার মিশেল ঘটিয়ে পরিকল্পনা সাজানোর কথা জানিয়েছেন। আর্থিক সীমাবদ্ধতা থাকলেও ফেডারেশনও প্রস্তুতিতে ছাড় দিতে নারাজ। ওয়াসিল হক পান্থ জানাচ্ছেন বিস্তারিত। একসময় হকি ছিল হারিয়ে যাওয়া গৌরবের নাম, কিন্তু এবার যুব বিশ্বকাপে নতুন আলো ছড়ানোর স্বপ্নে সাহসী এক পদক্ষেপ নিয়েছে হকি ফেডারেশন। উড়িয়ে আনা হয়েছে নেদারল্যান্ডস থেকে অভিজ্ঞ কোচ সেকফ্রেড হাইকম্যানকে। ডাচ কোচের অভিজ্ঞতার ঝুলিতে আছে বিশ্ব হকির বড় বড় নাম। জাপানকে এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন করেছেন, পাকিস্তানে ছিলেন প্রধান কোচ, কাজ করেছেন ইউরোপ আফ্রিকা মিলিয়ে 7টির বেশি জাতীয় দলে। বাংলাদেশে আসার আগে যুব হকি দলকে নিয়ে করেছেন হোমওয়ার্ক। If you look at Bangladesh hockey, they would like to attack because they think if I score many goals, I win. But they forget that they don't defend. So you lose the ball, opponents score the goals. And you see, most of the time in the fourth quarter, Bangladesh goes down with many goals. And then they give up, they get frustrated, get many cards. So we need to work on the discipline. প্রথমবারের মতো যুবাদের বিশ্বমঞ্চে উঠবে বাংলাদেশের পতাকা। সীমিত সামর্থ্য নিয়েই বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করেছেন কোচ হাইকম্যান। We are one of the weakest teams in there because we just get there. But the target is for us to give them a hard time. And we hope that we are lucky enough to beat them or to surprise them. And that they will underestimate us. ফেডারেশনের আর্থিক সমস্যা থাকলেও প্রস্তুতি নিয়ে ছাড় দিতে নারাজ সাধারণ সম্পাদক। কষেছেন বড় পরিকল্পনা। পাকিস্তানে আমাদের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে আমাদের পাকিস্তানে ট্যুর আছে। আমরা একটা 7 দিনের ট্যুর প্ল্যান করতেছি, যেখানে আমরা কমপক্ষে 4টা ম্যাচ খেলবো ওদের সাথে। এবং ইউরোপের ট্যুর একটা প্ল্যান করা হইতেছে, হল্যান্ড এবং জার্মানি। হকির ইতিহাসে বাংলাদেশের অর্জন যত কমই হোক না কেন, এই দলটা যেন এক নতুন অধ্যায়ের শুরু। হাইকম্যানের অভিজ্ঞতা আর তরুণদের অদম্য প্রাণশক্তি এবার নভেম্বরে তামিলনাড়ুর বিশ্বকাপ মঞ্চে নতুন করে চিনতে শেখাবে বাংলাদেশকে। ওয়াসিল হক পান্থ, এখন, ঢাকা। শেষ করবো এখন সন্ধ্যা, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। আগামী নির্বাচন তরুণদের ভোটাধিকার ফিরে পাবার। ছাত্রদলের সমাবেশে তারেক রহমান ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান। আগামীর বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের কাছে যারা নতুন ভোটার, তাদের সকলের কাছে আমার এই আহ্বান ছড়িয়ে দিবে, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। সেকেন্ড রিপাবলিক গঠনে এনসিপির 24 দফা ইশতেহার ঘোষণা। গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান তৈরির অঙ্গীকার।
জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে আমাদের এই নতুন সংবিধান একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র, ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী রিপাবলিক গঠন করবে। 5 আগস্ট বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। মানিক মিয়া এভিনিউয়ের আয়োজনে থাকবে গণঅভ্যুত্থানের সব পক্ষ। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে প্রথম সাক্ষ্য গ্রহণ। ট্রাইব্যুনালের রাজসাক্ষী মামুন, ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে বিপ্লব ব্যর্থ হবে। এবং বিমান বিধ্বস্ত হওয়ার 12 দিন পর খুলল মাইলস্টোন স্কুল। কাটে না আতঙ্ক, মঙ্গলবার থেকে ক্লাস, স্মরণ সভায় অভিভাবক শিক্ষার্থীরা। এই ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/ekhon tv।